উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 এর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের রাত পোহালেই যুদ্ধ শুরু। যুদ্ধের প্রস্তুতি তোমাদের প্রত্যেকেরই হয়ে গেছে। অতএব এই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে আমি একটা তোমাদের ছোট্ট লাস্ট মিনিট সাজেশন বাংলার দিতে চলেছি। একবার প্রত্যেককে অনুরোধ করব এটা চোখ বুলিয়ে নিতে এবং ভিডিওটা টানা হেঁচড়া না করে একটু দেখো। কয়েকটা মিনিট তোমাদেরকে অনুরোধ করব দেখার জন্য যে এই বাংলা বিষয়টাকে কিভাবে আমরা পরীক্ষাটা দেবো। বিভিন্ন ধরনের যে প্রশ্ন, সে প্রশ্নগুলো আসলে পরেও সাজেশন ভিত্তিক যদি প্রশ্ন তোমার নাও আসে, কিভাবে তুমি লিখে আসতে পারবে তারই ছোট কিছু কথা আমি তোমাদেরকে বলতে চলেছি। অতএব ধরো আমি কয়েকটা প্রত্যেকটা থেকে দুটো তিনটে করে প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো একেবারে এবছরের গুরুত্বপূর্ণ। ধরে রাখতে পারো যে আমার এই সাজেশন থেকে তোমরা 70 to 80% কোশ্চেন কমন পাচ্ছ। কিভাবে লিখবে আমি সেই বিষয়টা বলি, এবং প্রশ্নগুলো এমন ভাবে নির্বাচন করা হয়েছে যেখানে তুমি একটা বা দুটো প্রশ্ন করলে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি আরো 5টা 7টা প্রশ্ন আসে যেটা তোমার অভ্যাস করা নেই কিংবা তুমি ওটাকে প্রস্তুত করনি, সেটাও পর্যন্ত তুমি লিখে আসতে পারবে। আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। ধরো তুমি করে গেছো গৌরবীর চরিত্র। তোমাকে প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছে, মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে সামান্য গৌরবীর মাতৃত্বের গৌরবে অসামান্য হয়ে উঠেছে, আলোচনা করো। এখন যেহেতু গৌরবীর চরিত্র তুমি করেছো, এখানে তার যে মাতৃত্ব স্নেহ অর্থাৎ তার সন্তান সন্ততি থাকা সত্ত্বেও এই হারাকে নিয়ে অর্থাৎ ধর্মান্ধতার ঊর্ধ্বে এসে তার মাতৃত্ব যে একটা স্নেহ, এই স্নেহের জায়গাটা তোমাকে একটু বিশেষভাবে আলোকপাতটা করতে হবে। এবং তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো তুমি মুখস্থ করেছিলে কিংবা আত্মস্থ করেছিলে, বাস সেই পয়েন্টটা কিন্তু লিখলেই হবে। ধরো একটা কবিতা থেকে বলি, কেন এলো না। এখানের ছেলেটার ফিরে না আসা, বাবার ফিরে আসা। এখন এই ফিরে না আসা, বাবার ফিরে আসা, ঘর থেকে বাইরের যে একটা পরিবেশ বা পরিস্থিতি, এই পরিস্থিতিটা তুমি তখন হয়তো কবিতার সারাংশ অনুযায়ী কিন্তু করে যাচ্ছ। এখন তোমাকে প্রশ্ন দেয়া হলো, বাবা এলো ছেলে এলো না, এই ফিরে আসা এবং না আসার তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। কবিতাগুলো মনে রাখতে হবে যে তোমাকে 2বার থেকে 3বার কিংবা 4বার তোমাকে পড়ে কবিতার লাইনগুলোকে মনে রাখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, কবিতার যে ভাব বা যে বিষয়বস্তুটা, এটাকে তুমি যদি মনে রাখতে পারো, তোমাকে যে কোনো লাইন তুলে প্রশ্ন দিক না কেন, ওই সারাংশটাতে বা কবিতার যে ভাবটা বলছে সেই ভাবটাকে আমি প্রকাশিত করব। কিন্তু যে লাইনটা তোলা হয়েছে সেই লাইনটার প্রসঙ্গ তুমি কিন্তু ওখানটাতে লিখবে। তারপরে দেখো, প্রায় প্রায় কবিতাতে হোক গল্পে হোক, গল্পের যে মূল বিষয় কিংবা কবিতার যে ভাবটা, সেই ভাবটাকে তুমি টেনে নিয়ে লেখো, দেখবে কিন্তু তোমার নোটস তোমার উত্তর কিন্তু সুন্দরভাবে লেখা হয়ে গেছে। এইভাবে তুমি করবে। যেখানে আমার খুব অল্প একেবারে 2-3টে করে প্রশ্ন দেওয়া আছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, তোমরা শেষে এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এবং আরেকটু বলি, নাটক থেকে প্রচুর প্রচুর প্রশ্ন হতে পারে। কারণ যে লাইনটাই তুমি দেখবে না কেন, সেটাই তোমার এখন মনে হবে যে এইটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমার মনে রাখতে হবে, নাটকের মধ্যে অভিনেতা রজনু চাটুর্যে একটা বিশেষ ভূমিকা,
এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটা ভূমিকার জায়গা হচ্ছে নেপথ্যে থাকা সেই মেয়েটা, আর তৃতীয়ত হচ্ছে প্রম্পটার কালীনাথ। এই তিনটি চরিত্রের জায়গাগুলো একটু ঠিকঠাক করে করে নেবে। এবং আমাদের নাটকে যেটা বোঝাতে চেয়েছে যে অভিনেতা রজনী চাটুর্যে যে 68টা বছর এই অভিনয়ে নিজেকে নিমজ্জিত করে তার নিজের জীবনকে শেষ করে দিয়েছে, একদম জীবনের শেষ প্রান্তে এসে সে অনুভব করতে পেরেছে যে অভিনেতা মানেই একটা ক্লাউন। একটা প্রশ্নটাই আছে, দেখো, একটা চাকর, জোকার, একটা ক্লাউন। এবং এই নাটককে যিনি ভালোবেসেছিলেন সেখান থেকে তিনি মানুষের যে ভালোবাসা সেটা থেকে বঞ্চিত হয়েছেন। এবং শুধু মানুষ, সাধারণ মানুষের কাছ থেকে নয়, তার ভালোবাসার পাত্রী বা প্রিয়তমা তার জীবন থেকে শুধুমাত্র সরে গেছে এই নাটকে যুক্ত থাকার জন্য। এক জায়গাতে লিখেছে না যে যারা অভিনেতা নাটক করে তাদেরকে ভালোবাসতে পারা যায় কিন্তু বিয়ে নয়। তো এই যে তার জীবনের আক্ষেপগুলো এবং তার নিজের একটা পুলিশের চাকরি ছেড়ে দেওয়া, তার নিজের জীবনের সংসারকে ত্যাগ করা, কিন্তু নাটককে ভালোবাসা, এই জায়গাটা কিন্তু তোমার একটা প্রশ্ন হতে পারে। আবার দ্বিতীয়ত হতে পারে যে নারী সম্পর্কিত যে বর্ণনাটা প্রম্পটার কালীনাথকে দিয়েছিলেন উনি, সেই জায়গাটার হয়তো বর্ণনা বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতাংশ তোমার থাকতে পারে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে যারা একজন অভিনয় করে, শুধু অভিনয় নয়, যিনি একজন শিল্পী হন, তার যে শিল্প সত্তা এবং তার যে শিল্পকে ভালোবাসা, এই ভালোবাসতে গিয়ে অনেক কিছুকে যে ত্যাগ করতে হয়, এই জায়গাটাই কিন্তু দেখিয়েছেন আমাদের নাট্যকার। পরিষ্কার হয়ে গেছে। এবং ডাকঘর থেকে তোমাদের যে দুটো প্রশ্ন থাকছে, আমি মাত্র 5টা প্রশ্ন দিয়েছি এবং দুই একটা চরিত্রগুলোকে দিয়েছি, এগুলো কিন্তু করবে। তার মধ্যে আমি বিশেষত তোমাদের বলে রাখি যে অমলের এবং ঠাকুরদার চরিত্রটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জায়গা হচ্ছে কি গিয়ে যে দৈবেস্তে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম, এই যে অমলের বিভিন্ন সময় তার যে কল্পনা প্রবণ কল্পনার শক্তি, যে যে যখন যে অবস্থাতে এসেছে কিংবা তাকে গল্প শুনিয়েছে তার মনে হয়েছে আমি ওটাই হব। এই ছোট্ট শিশুটি যে বন্দি থাকা অবস্থায় তার ভাবুকিয়া মন থেকে বিভিন্ন ধরনের কল্পনা প্রবণ হয়ে সেটাই হতে চেয়েছে, সেখানেই মনে করেছে তার আত্মসুখ। এই জায়গাটা তোমরা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে কবিরাজ তো তাকে বাইরে বেরোতে নিষেধ করেছে, এবং কেন করেছে এটা লিখবে, তার সেই কঠিন অসুখের কথা। এবং কথোপকথন অনেকের সাথেই হয়েছে, কিন্তু এই জায়গাতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, ছেলের দলরা যখন খেলতে যাচ্ছিল তখন ছেলের দলের সাথে তার যে কথোপকথন হয়েছিল সেইটাকে তোমাকে লিখতে হবে। অনেক সময় তোমরা করো কি, লিখতে গিয়ে এই যে ডায়ালগ গুলো যেগুলো তাদের উভয়ের মধ্যে এই সংলাপটা হচ্ছে, এই সংলাপটাকে তোমরা বাদ দিয়ে দাও। বাদ দেওয়া যাবে না। এই জায়গাটা বইটাতে এক্ষুনি ঠিকঠাক করে দেখে নাও, ছেলের দলের সাথে অমলের যে সংলাপগুলো হয়েছিল একদম ক্রমানুযায়ী যেমন আছে ঠিক একটু স্মরণ রাখার চেষ্টা করো। আর কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। এবং তার সেই ডাক হরকরা হওয়া, এটা তার যে একটা ইচ্ছা, এই বিষয়টা কিন্তু এখানে থাকছে। কেমন? এবং আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে একেবারে যে প্রশ্নগুলো চিত্রকলা থেকে আমি দিয়েছি, যামিনী রায়, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম দেখে যাবে, যদিও এটা একটা। আর পটচিত্রের ইতিহাসে
পটচিত্র কি এবং পটচিত্র ইতিহাসে কালীঘাটের যে পটের গুরুত্ব, এই গুরুত্বটা একটু ভালো করে কিন্তু দেখে নেবে। এবং পট শিল্প সম্পর্কে আজকে যেটা এখনো আছে, কিন্তু সেই আঙ্গিকে আজকে আর পট বা পটুয়ারা কিন্তু নেই। তবুও এই কালীঘাটের যে পট শিল্পের একটা যথেষ্ট গুরুত্ব ছিল, শুধু আমার স্বদেশে নয় বিদেশেও একটা এর প্রাধান্য হয়েছিল, সেই সম্পর্কে যা যা আছে এগুলো একটু বই থেকে ভালো করে দেখে নিও। চলচ্চিত্রের ইতিহাসে আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিংহ, বা সেই চারটা করলেই তোমাদের একটা সুবিধা হয়েছে কি, যে এখান থেকে একটা মাত্র 5-এর প্রশ্ন করতে হবে। অতএব আমি বলবো না কখনো যে তুমি সেটাতে ধারণা জন্মাবে না, তুমি পড়লে না, তুমি জানবে না। এই মুহূর্তে যারা করে উঠতে পারোনি তাদের ক্ষেত্রে বলছি যে চলচ্চিত্রের ইতিহাসের থেকেই এই চারটা যদি করো, তুমি সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে একদম নিশ্চিত। এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে সংক্ষেপে একটু বলে দিই যে প্রবন্ধ রচনাটা তোমাদের মূলত যে আঙ্গিকে দেওয়া হয়েছে, তোমাদের একটা তো হিন্টস দেওয়া থাকছে, ভালো করে কিন্তু এটা পড়তে হবে। তুমি যদি খুব হালকাভাবে ওটাকে পড়ে লিখতে যাও, তুমি এককে আরেক লিখে বসে থাকবে, কারণ এর কিছু কিছু জায়গাতে অন্তর্নিহিত যে তার ভাবটা, এই ভাবটাকে বার করে নিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে। এই জায়গাটা খুব কিন্তু সিরিয়াস। তাতে যদি 2 মিনিট থেকে 4 মিনিট সময় তোমার ওটা পড়ে উপলব্ধি করতে সময় যায়, যা ওটাকে ভালো করে একটু কিন্তু পড়ে বুঝে নিতে হবে। যেমন আমি ধরো দিয়েছি ভারত এক মিলন মেলা। তো ভারতবর্ষ সত্যি এক মিলন মেলা, কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে রবীন্দ্রনাথের কথায় বুলবুলির ঝাঁক এসেছে এবং বেবাক ধান খেয়ে গেছে। ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষে কিন্তু রাজত্ব করে গেছে। দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো এই জায়গাতে যে ভারতবর্ষ মিলন মেলা কেন, এই প্রাচ্যে পাশ্চাত্যরা এসেছে কখনো ব্যবসা করতে, কখনো ঔপনিবেশ স্থাপন করে শাসন শোষণ সব করেছে, কিন্তু ভারতবর্ষের মানুষের সেই উদারতা, যেখানে তাদের সংস্কৃতি, তাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু আমরা আজও উদযাপন করে চলেছি। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পারসিক সমস্ত ধর্মের মানুষেরা আমাদের নিজ নিজ ধর্মকে সম্মান করে, অপরের ধর্মের সম্মান জ্ঞাপন করে আমরা কিন্তু একত্রিতভাবে বা ঐক্যতার মধ্য দিয়ে কিন্তু হেঁটে চলেছি। এই বিষয়টাকে যেটা হিন্টস দেওয়া থাকবে সেইখান থেকে তোমাকে কিন্তু লিখতে হবে, প্যারা করে করে একটু লিখবে। যদি মনে হয় যে আমি পয়েন্টস গুলো দেবে, একটা ভূমিকা তোমাকে করতেই হচ্ছে। বলে দিই, এখানে প্রবন্ধ রচনার ক্ষেত্রে পার্টিকুলার তোমাকে বলে দিলাম দুটি করবে, এটা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে তোমার যে লিখন শৈলী, এই লিখন শৈলীটাই সংসদ কিন্তু তোমাকে দেখতে চেয়েছে। যে কোনো টপিক দেওয়া হোক না কেন, সেই বিষয়টার উপরে তোমার জ্ঞান কতটা এবং তাৎক্ষণিক তুমি সেই বিষয় সম্বন্ধে কতটা আলোকপাত করতে পারছো, লিখতে পারছো, স্যার এটা দেখবেন। ফলে একেবারে নিজস্ব ভাষায় যেটা মনে আসবে এবং কিছু কিছু শব্দবন্ধ কিংবা শব্দ চয়নগুলো প্রয়োগ করবে, যেখানে শ্রুতি মাধুর্যতার বিষয়টা থাকবে, এইটাকে লক্ষ্য রেখে লেখো। দেখবে 10-এ কিন্তু তুমি 10ও পেয়ে যেতে পারো, 8-9 তো তোমার থাকছেই। এটা নয় অনেকে ওই যে তোমাকে হিন্টস দেওয়া আছে সেইটুকুটাকে একটু একটু করে নামিয়ে নিল, বললো আমার হয়ে গেল। না, এটা করতে যেও না, একটু ভাববে এবং ভেবে কিন্তু সেটা করবে। আর সর্বোপরি হচ্ছে হাতের লেখার প্রতি একটু ধ্যান দিও। দ্বিতীয়ত হচ্ছে পেজ তোমাদের যেটা খাতার স্বরূপ যেটা দেওয়া হবে, সেখানটাতে কোথাও কাটাকাটি করতে হলে একটাই দাগ দিয়ে কেটে দেবে। তাতে যদি সেটা পড়া যায় দোষ নেই, বারবার পেন চালিয়ে
একেবারে সেই জায়গাটাকে জঘন্য করে তোলো না, সেটা দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি যে গুটি কতেক প্রশ্ন তোমাদের দিলাম, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এগুলোকে করো। যারা একেবারেই করে উঠতে পারোনি বা একটু আধটু দেখেছো, তাদের জন্য তো এটা ব্রহ্মাস্ত্র। এবং যারা ইতিপূর্বে ভালোভাবে অভ্যাস করেছো, লেখা অভ্যাস করেছো, তাদেরকেও বলবো যে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও, তোমার করার মধ্যে আছে কিনা। যদি কোথাও ফাঁক থেকে থাকে বা কোনোটা ছাড়া হয়ে থাকে, তুমি কিন্তু আফসোস যাতে পরে করতে না হয়, এজন্যই বলবো একটু প্রশ্নগুলো দেখে নাও। সব্বার পরীক্ষা ভালো হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর আমার চ্যানেলটা যারা দেখছো তাদের বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো। আমি অন্যান্য আরো এডুকেশন, ফিলসফি এই সাজেশনগুলো আমি দেবো। আর আপাতত একটা লাইক করো।